পর্ব ৩। শোভন আবার পড়তে শুরু করল। আমি আর সুনয়না দুজনেই নতুন রাজকর্মচারী কমলেশকে দেখলাম। আমার মনে একটা নতুন খেল জেগে উঠল, কিন্তু খেলটা খুব সহজ ছিল না। আগেই বলেছি, আমি রাজকন্যা হতে পারি, কিন্তু স্বভাব চরিত্র আমার মোটেই ভালো ছিল না। আমি সবসময় অন্য সব কথা ভাবতাম। আমার ভাবনাগুলোকে ঠিক ভালো বলা যায় না। আমার সব ভাবনাই ভোগভিত্তিক। যেমন অনেকেই অনেক খারাপ জিনিসকে আমি মনে করি খারাপ, ওরা মনে করে ভালো, ভালোভাবে দেখে। কিন্তু আমি খারাপ জিনিসকে আমার মতো করে দেখি। আমি সেগুলো ব্যবহার করার যুক্তি বের করে নিই। তুমি, আমার উত্তর পুরুষ, আমার সম্পর্কে তুমি কি ভাবছো আমি জানি না। নিশ্চয় খারাপ ভাবছো। ভাবো, আমিও মানুষ, আমারও জীবনকে ভোগ করার অধিকার আছে। তাছাড়া রাজা রানী রাজকুমারীদের জন্য এগুলো কোনো ব্যাপার নয়। তুমি হাসছো, উত্তর পুরুষ। হেসো না, আমি তোমাকে উদাহরণ দিচ্ছি। গল্প মনে করতে পারো, আবার সত্যিও মনে করতে পারো। এক রাজকুমারী ছিলেন, নাম এখন বলছি না। ধরো, উনি পুরুষ বশ করার মন্ত্র জানতেন অথবা দেবতা। আচ্ছা, পুরুষ দেবতা তো পুরুষই। ধরো, সূর্য দেবতা, চন্দ্র দেবতা, ইন্দ্রদেবতা, এরা কি মানুষের সঙ্গে মিলিত হতে আসতে পারেন? হয়তো পারেন, হয়তো পারেন না। সূর্য তো একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। তিনি কি আসতে পারেন মানুষের সঙ্গে মিলিত হতে? আমার যুক্তি, না, পারেন না। মেয়েটা পুড়ে যাবে। কি বলো? আচ্ছা, তাও যদি হলো, সেটাও কি ভালো হয়েছিল? ছিল না তো। বেশ, এবার বলো, সেই মেয়েটি অর্থাৎ রাজকন্যা রূপে ভুলিয়ে একজনকে ডাকলেন, তিনি যেই হন দেবতা বা মানুষ, পুরুষ তো, আর তারপর শারীরিক সম্পর্ক হলো। ওই কুমারী রাজকন্যা মা হলেন, পুত্র সন্তানের জন্ম দিলেন। কি বিশ্বাস হচ্ছে না? আরে না, না, তোমরা তো ভুলেই গেছো। ওই মহান বইগুলো কখনো পড়েছ কি? তারপর আবার বলি, বিয়ের পরও তার দরকার পড়ল। দরকার পড়ল আরও পুরুষের যৌবনটাকে উপভোগ করতে, সন্তান উৎপাদন করতে। তিনি আরও 3টে সন্তানের জন্ম দিলেন। তিনি রতিক্রিয়া অর্থাৎ পুরুষের সঙ্গে একই বিছানায় রাতের পর রাত কাটিয়েছেন। তার বুকের নরম মাংসপিণ্ডের উপর পুরুষের হাত যায়নি। তার নাভিদেশে, তার ওষ্ঠে, তার বক্ষে, তার সমগ্র শরীরে এক বা একাধিক পুরুষের ঠোঁট যায়নি। বলতে চাও? আমি মানি না, যৌবন উপভোগ না করে, মিলন উপভোগ না করে কেউ সন্তানের জন্ম দিতে পারে না। পারে, উত্তর পুরুষ। তুমি ভেবে দেখো, তাহলে আমি যদি কোনো পুরুষকে মনে মনে বাসনা করি, আমার অপরাধ কোথায়? আচ্ছা বেশ, ওর স্বামীর জন্ম কিভাবে? বলো তো। জানো, ওর স্বামীরা 2 ভাই। জন্ম হয়েছে কখনো? জানো? জানো না? বলছি, ওদের পিতার মৃত্যুর পর। হতেই পারে, তাই না? নিশ্চয়, নিশ্চয় হতে পারে, যদি স্ত্রীর গর্ভের পর স্বামী মারা যান। কিন্তু এক্ষেত্রে কিন্তু তা নয়। স্বামী মারা যাওয়ার বেশ কিছুদিন পর। আর কার দ্বারা জানো? বলছি, ভাসুরের দ্বারা। ভাসুর বোঝো তো, স্বামীর দাদা। আমাদের বাংলায় বলে, ভাসুরকে মুখ দেখাতে নেই। আর কিনা ভাসুরের সঙ্গে শারীরিক মিলন। হ্যাঁ, তবে ওরা ভয় পেয়েছিল। ভাসুরের ছিল কদাকার চেহারা, সেই চেহারা হঠাৎ রাত্রি বেলা দেখে। যাই হোক, মিলেছিল তো। আমার ভাবনার ক্ষেত্রেই তোমরা ভাবছো আমি খারাপ করছি। যা ভাবছো ভাবো। আর ওদের শাশুড়ি, তিনি তো বিয়ের আগেই ওই সন্তানের মা হয়েছিলেন। মজাটা বোঝো। আর আমার বেলা, দোষ। হে আমার উত্তর পুরুষ, তুমি ভাবছো আমি বুঝি সব মেলা বকছি? মোটেও না, এসব সত্যি। আমি আমার সম্পর্কে এতদিন তো শুধু ভেবেই গেছি। তুমি রামায়ণ মহাভারত পড়েছ। আরও আছে, এক সম্রাট তার নিজের মেয়ের সঙ্গেই সম্পর্কে লিপ্ত ছিল। এসব জানো না বুঝি? যাকগে, অনেক উদাহরণ পাবে, অনেক মহাপুরুষগণের অনেক সুকীর্তি আছে। যাকগে, আমি তোমাকে বলছি, অনেক ধন সম্পত্তি তোমার জন্য রাখা আছে। আর সেগুলোর পাহারায় আছি আমি। তুমি যেদিন হাতে পাবে সেদিন আমি বিদেয় নেব। শোনো, আমার অপকর্মগুলো শোনো। ভালো না লাগলেও তোমাকে শুনতে হবে। কারণ তোমাকে পেতে হবে অনেক অনেক সম্পত্তি। শোভন মনে মনে সত্যি সত্যি রাগ করতে লাগলো। ভাবল, এ কিরকম ভনিতা। আরে বাবা, বলেই দে না, অমুক জায়গায় মোহরের সিন্দুকটা আছে। ওর গল্প শুনে যাও, কেচ্ছা শুনে যাও। এখন তো আমার সম্পত্তি। তোমরা তো অসাধারণ, তোমরা তো সব ভোগ করে নিয়েছ। এবার আমার পালা। ঠিক বলেছ, এবার তোমরা বিদেয় হও। আর আমাকে বলে যাও কোথায় আছে আমার সেই সম্পদ। উতলা হও না বৎস, পাবে, সব পাবে। তবে তোমার এই পূর্বপুরুষ কিভাবে এই সম্পদ রক্ষা করেছিল সেটা জানো? শোভন মনে মনে বলল, বেশ বলো। না শুনিয়ে কি তুমি ছাড়বে? ঠিক, এতক্ষণে ঠিক বলেছ। শোনো, পৃথিবীর সব লোক, সে যতই সৎ হোক, এই আরামের কথা ভোগের কথা ভেবেছে, করেওছে। এই মহান মহান মানুষেরা। ওহ, তা কি করব আমি?
যে যা করেছে করুক, তাতে আমার কি? আমার ভালো লাগছে না। ভালো লাগছে না। বেশ, তাহলে খাতা বন্ধ করে সিন্ধুকে তালা মেরে চলে যাও। আর কোনো ক্ষতি নেই। আরও কিছুকাল এমনি থাকবো। কেউ না কেউ আসবেই। কাউকে না কাউকে আমি পাবই। তোমার আগে তোমার বাবা, দাদু অনেকেই এসেছিল। কেউ আমার গল্প শোনেনি। আর কেউ পায়নি এই সম্পত্তি। তুমিও পাবে না। যাও, যাও। না বলো তুমি। আমি হাল ছাড়ব না। বেশ, শোনো। আমার দাসী সুনয়না আর আমি বন্ধুবোধ থাকতাম। আমি বড় হলাম পূর্ণ যৌবনা। আমি সত্যি সত্যি সুন্দর হয়ে উঠলাম। খুব সুন্দর। আমি খুশি হলাম। আমার বয়স তখন 15। আমি সুনয়নাকে বলতাম আমার পুরুষ চাই। পুরুষ জোগাড় করে দে। সে বলতো, তুমি রাজকুমারী, তুমি রূপে সুন্দরী, তোমার গুণ আছে, তোমার খুব ভালো রাজপুত্র বর আসবে। তুমি কেন চাইবে যে কোন পুরুষ মানুষ? কি দরকার তোমার এইসব পুরুষদের যারা তোমার পায়ের নখের যোগ্য নয়, তাদের শয্যা সঙ্গিনী হতে চাও কেন? ভুল, ভুল, ভুল ভাবছিস তুই। আমি ওদের শয্যা সঙ্গিনী নয়। ওদেরকে আমি ভোগ করতে চাই। এই পৃথিবীতে সবকিছু ভোগ করাই আমাদের একচ্ছত্র অধিকার আছে। আর তাই আমি ওদের ভোগ করব। কথায় বলে, পুরুষেরা নারীকে ভোগ করে, আমি ঠিক তার উল্টো। পুরুষকে ভোগ করতে চাই আমি। তার মানে? হ্যাঁ, তার মানে আমি একটা বিপ্লব আনতে চাই। বিপ্লব? বুঝেছিস? হ্যাঁ, এবার বুঝলাম। তাহলে আমাকে কি করতে হবে? তোকে একজন পুরুষ জোগাড় করে দিতে হবে। সে কি রাজকুমারী? আমি তোমার দাসী। তোমার ব্যক্তিগত দাসী। আমার পক্ষে এসব করা সম্ভব নয়। সম্ভব নয়? না, রাজকন্যা, আমি এটা পারবো না। বেশ, তবে তুই আমার দাসী বৃত্তি থেকে নিবি। সে কি রাজকুমারী? আপনার ভালোর জন্য বলছিলাম। রাজপুরের অন্তঃপুরে একজন পুরুষ আসবে তোমার ঘরে, আর তুমি সমাজের থেকে তো আলাদা নও। আমি আলাদা। সমাজ থেকে আলাদা। সমাজকে আলাদা। সম্পূর্ণ আলাদা। সমাজের সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। বুঝেছিস? সুনয়নী ঘাড় নাড়ে। অর্থাৎ সে যে বুঝেছে সেটা সে জানিয়ে দিল। এবার বলি শোন। রাজকন্যা আবার বলতে আরম্ভ করল, ওই কমলেশকে আমার মনে ধরেছে। কাল ওকে নিয়ে আসবি। সুনয়না অবাক হয়ে জিজ্ঞেস করল, কালই? আর কাকে বললে? কমলেশকে। হ্যাঁ, একবার যা বলেছি তাই হবে। এবার আমি দেখলাম কেমন যেন অবাক দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সুনয়নাকে কেমন যেন অচেনা লাগলো আমার। আমি বললাম, কি হলো? ও চমকে উঠে বলল, কিছু হয়নি। আমি নিয়ে আসব, যে করেই হোক। মনে থাকে যেন কথাটা। বলে আমি ওকে বাইরে পাঠিয়ে দিয়ে আমার ঘরের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। কি মনে হয়, রাজকন্যা কি পেয়েছিল? কমলেশকে? যদি পেয়ে থাকে তবে কি হয়েছিল ওদের মধ্যে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পরবর্তী পর্ব পড়ুন। তো